নমস্কার, আমি সোমক এবং আপনি দেখছেন পুজোর ম্যাগাজিন। আজকের ম্যাগাজিনে যিনি থাকবেন তিনি থাকলে শুধু আড্ডা হয় না, গানও হয়। কারণ দেখুন, জীবন তো খুব খুব কঠিন হয়ে যায় মাঝে মাঝে, এবং তখন বলতে ইচ্ছে করে যে আমি জানি চোরাবালি কতখানি ঘিরেছে আমাদের রোজ। কিন্তু চোরাবালি থেকে বেরোতে যিনি মাঝে মাঝেই সাহায্য করেন তার সুরের মাধ্যমে, তার লেখার মাধ্যমে। যখন মন ভেঙে যায় তখন আমরা বলি আমাকে আমার মতো থাকতে দাও, আর যখন কাউকে ভালো লাগে তখন আমরা বলি যে আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। আজকে আমার গেস্ট নান আদার দেন অনুপম রায়। ওয়েলকাম পুজোর ম্যাগাজিন। কেমন লাগছে সেটটা? দুর্দান্ত। তো ওয়েলকাম টু দ্য শো। এটা একটা অন্যরকম অনুষ্ঠান আমরা করছি, যেখানে পুজোকে ফিরে দেখা, যে পুজো আমরা ফেলে এসেছি, যে সময়টা আমরা ফেলে এসেছি, কারণ বাঙালি নস্টালজিয়া খুব ভালোবাসে এবং পুজোতে সেটা আরেকটু বৃদ্ধি পায়। তো আমাকে একদম সরাসরি যেটা আমি তোমায় জিজ্ঞেস করতে চাই, যেটা সবাইকে জিজ্ঞেস করছি, যে এবার পুজোয় কি প্ল্যান? দেখ, এই জবে থেকে হিট করেছে, জবে থেকে আমার একটু নাম হয়েছে। আরে বাস, তবে থেকে মানুষ পুজোটা আর আমাকে আমার মতো কাটাতে দেয় না। ঠিক, মানে আমি 2010-এর মনে পড়ে আমার নস্টালজিয়ার কথা যদি কখন বলছিস আর কি, 2010-এ তখন সবে অটোগ্রাফে গানগুলো বেরিয়েছে, ঠিক প্যান্ডেলে বাজছে। এবং 2009-এও আমি পুজোতে বন্ধুদের সাথে ঘুরেছি, রাসবেরিতে জড়ো হয়ে, ওখান থেকে মুদিয়ালি হয়ে এখান ওখান করে। কিন্তু সেই বছর থেকে বুঝতে পারলাম সেটা আর সম্ভব হবে না। মানে আমার ওই দেশপ্রিয় পার্কের নাগরদোলা চড়া বুঝতে পেরেছি। এবার পুজো যেটা বলছি, যে যদি কেউ আমাদের অনুষ্ঠানে ডাকে আর তাহলে আমরা গান শোনাতে চলে যাব, যে আমাকে বাসবে ভালো তার আকাশে তার মঞ্চে আমরা গান গাই। হ্যাঁ, দুর্গা পুজো বলতেই প্রথম কোনটা দেখে তোমার মনে হয় যে এই পুজো আসছে? এটা আর কি ভাদ্র মাস থেকে শুরু হয়, যে ওই যে প্রচন্ড কালো মেঘ, সারাক্ষণ একটা বৃষ্টি, হঠাৎ দেখা যাচ্ছে একটু নীল আকাশ। তার মানে কি বৃষ্টিটা থামলো? না, কিন্তু ভাদ্র মাসও থামে না, চলতে থাকে। কিন্তু ওই যে প্রথম নীল আকাশ এবং ওই সাদা মেঘগুলো দেখা যায়, ওইখান থেকে মনটার ভেতর, মানে ছোটবেলাতে আমি যা বুঝতাম আর কি, মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ হতো যে এন্ড অফ মনসুন, পুজো আসছে। একদম। তোমার জীবনে পুজোর দুটো ফেজ নিয়ে আমি কথা বলতে চাই। একটা তো ছোটবেলা সবারই আছে, ছোটবেলার পুজোটাও জানতে চাইবো। ছোটবেলার পুজোটা কেমন ছিল তোমাদের? যতদূর মনে হয় পুরনো বাড়িতে সেই সময়টা কেমন ছিল? তিস্তানে, রাইট। তো সেই পুজোটা কেমন ছিল? হ্যাঁ, সেই পুজোটা দারুণ ছিল। একদম ছোটবেলার কথা আমার মনে নেই, কিন্তু মারা বলতো যে আমি অসুরকে দেখলে ভয় পেতাম। আচ্ছা। যার ফলে আমি প্যান্ডেলে যেতে চাইতাম না, এবং মাদের একটা মহা বিপদ হতো যে ছেলেটা মানে প্যান্ডেলের কাছাকাছি গেলেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে এবং সে কিছুতেই যেতে চাইবে না। আচ্ছা। আমার খুব ভয় লাগতো নিশ্চয়ই, বাট ওটা আমার অতটা মনে নেই। পরবর্তীতে দারুণ এনজয় করা শুরু করলাম, এবং ছোট থেকে একটা অল্টারনেটিভ হওয়ার ইচ্ছে, এবং আমার বন্ধুদের যে আমরা প্রতিমা ছাড়া বাকি সবকিছু দেখবো আর কি, যে অসুরের মাসল দেখবো, আচ্ছা আচ্ছা, তারপর গণেশের ইঁদুরটা কেমন হয়েছে সেটা দেখবো, বেশ, কার্তিকের কিরকম কস্টিউম হয়েছে সেটা দেখবো, এবং প্যান্ডেল তো আর বটেই। এবং সেই ফেজটা কি বলবো, এই অল্টারনেটিভ হওয়ার ইচ্ছেটা আর কি পরবর্তীতে লেখালেখিতেও চলে এলো, গান গাওয়ার মধ্যেও চলে এলো। কিন্তু ওইটা ছোট থেকেই ছিল। আর ছোটবেলার পুজো বলতে কি, ক্যাপ বন্দুক, ঠিক, আর পড়াশোনা একটু ফাঁকি। পড়াশোনায় ফাঁকি কি, পড়াশোনা করাই হতো না। তুমি খুব ভালো স্টুডেন্ট ছিলে, তাই হয়তো বই খুলে বসতে। পরের যে পুজোর ফেজটা, সেটা হচ্ছে যখন তুমি কলকাতার বাইরে, যখন তুমি ব্যাঙ্গালোরের মতো একটা শহরে, একটা তো বাঙালি কমিউনিটি আছে, সেখানে দুর্গাপূজাটা বিরাট ব্যাপার। একটা নয়, অনেকগুলো। যে কোনো শহরে মাল্টিপল বাঙালি কমিউনিটি থাকে। আই ওয়ান্ট টু নো যে ব্যাঙ্গালোরের পুজোটা কেমন ছিল তোমার? 2004-এ তো আমি কোম্পানি জয়েন করি, টিআই জয়েন করছি। প্রথম 6 মাসের বলে প্রবেশন পিরিয়ড। তুইও জব করেছিস, তুইও জানিস, এবং সেই সময় ছুটি নেওয়া যায় না একদম। তো ওটা হচ্ছে আমার প্রথম পুজো যেটা আমি কলকাতায় ফিরতে পারছি না ইন ইওর লাইফ। হ্যাঁ, এবং আমি মহালয়া যখন আসছে আমি বলছি যে এরপর কি হবে আর কি। ষষ্ঠীর দিন অফিস, কারণ আজকে যদি কেউ কলকাতার বাইরে চলে যায়, বাংলার বাইরে চলে যায়, তাকে তো পুজোর দিন ছুটি দেয় না। ছুটি দেবে হচ্ছে নবরাত্রি বা একটা কিছু, এই দশেরা বলে ছুটি। কলকাতাতেও এখন অষ্টমীর আগে ছুটি পাওয়া যায় না, এটা দ্যাট ইজ ভেরি স্যাড। কিন্তু আমি ষষ্ঠীর দিন অফিস করছি, সপ্তমীর দিন অফিস করছি, আমি ভাবতে পারছি না আর কি। ঠিক, কিন্তু ভাবতে হলো। এবং আমি আমার কলকাতাকে মিস করবো না বলে মা বাবাকে বোধহয় নিয়ে চলে এলাম, যে তোমরা অ্যাটলিস্ট আমার সঙ্গে থাকো, তাহলে আমার পুজোটা আর কি। তা আমরা লোকাল ঠাকুর দেখলাম। কিন্তু
তার পরবর্তীতে প্রত্যেক পুজোয় ফেরার চেষ্টা করেছি কলকাতায়। একটা দুটো পুজো ছিলাম ব্যাঙ্গালোরে, সেই পুজোগুলো দারুণ কেটেছিল, কারণ তখন বন্ধু বান্ধব হয়ে গেছে ওখানে। এবং কি হয় প্রবাসে, ওই নস্টালজিয়া যে কথাটা আর কি, একটা পুজো ছিল জয়মহলের, সেখানে একবার হলো যে ম্যাডক্স পুজোকে রিক্রিয়েট করা হবে। এবার ওখানে সব খবরের কাগজ পেতে বসা, ওখানে এবার সেখানে প্রচুর বাঙালি চলে আসছে, আর সেখানে রাত জেগে গান হচ্ছে, আড্ডা হচ্ছে, ইট ওয়াজ ফান। আমার একটা জিনিস বলো যে এই যখন তুমি প্রবাসের পুজোকে এক্সপিরিয়েন্স করছো, তো তুমি কি তখন কি ম্যানিফেস্ট করেছিলে যে আমি একদিন কলকাতায় ফিরবো, মানে পুজোটা আমার কলকাতা দিয়েই কাটবে, আমি কলকাতায় থেকে কাজ করব? হ্যাঁ দেখ, এই ইচ্ছেটা আমার 2004-এ আমি যখন চাকরিটা জয়েন করছিস, 1 মাসের মধ্যেই হয়ে গেছিল যে এই চাকরিটা আমি করব না। কারণ চাকরি করলে যে প্রবলেমটা আমি দেখতাম সেটা হচ্ছে আমার অনেকটা সময় চলে যাচ্ছে, ঠিক অফিস আওয়ার্স বলে যেটা আমাকে দিতেই হচ্ছে আর কি, সেটাতে আমার জীবনের প্রচুর মূল্যবান সময় যেগুলো আমি অন্য কাজ করতে চাই সেটা বেরিয়ে যাচ্ছে। তা আমি সারাক্ষণই খুঁজতাম যে কিভাবে চাকরিটা ছাড়া যায় যাতে আমি নিজের কাজটা করতে পারি। চেষ্টা করে গেছি যে এই পুজোয় একটা অ্যালবাম যদি বার করতে পারি, সামনের পুজোয় যদি একটা অ্যালবাম বের করা, মানে কি গানগুলো যাতে জনপ্রিয় হতে পারে, যাতে আমি একটা কিছু পাই আর কি, একটা খুঁটি বলে না, একটা কিছু ধরে আমি ফিরতে পারি কলকাতা। আমার দেখতে ইচ্ছে করতো যে আমি কলকাতায় আছি। অনুপম রায় হওয়ার আগে একটা কোনো অনুষ্ঠান যেটা তুমি করেছিলে যেটা মনে থাকবে? আমার তখন তো আমি চাকরি করি, গান বাজনা করি, নাটকও করেছি, মানে ডেসপারেট ছিলাম আর কি, যা বলবে তাই করবো। হ্যাঁ, এবার বছরে 2 থেকে 3টের বেশি অনুষ্ঠান আমি পেতাম না, কিন্তু আমার হাবভাব ছিল এমন যে আমি যেন রোজই কিছু না কিছু করছি। বাট এনিওয়ে, একটা অনুষ্ঠান আমি ব্যাঙ্গালোরে যার সাথে আলাপ হওয়ার পরে আমার গান বাজনা নিয়ে চিন্তা ভাবনা অনেক কিছু পাল্টায়। সেই মানুষটার নাম রঞ্জন ঘোষাল, এক্স মহিনের ঘোড়াগুলি। এবং ওনারা ওই গোটা ফ্যামিলিটা আমাকে এতটা ভালোবাসতো এবং আমার গান বাজনাকে এতটা সম্মান করতো, ওনারা একটা অনুষ্ঠান করিয়েছিল। সিএফডি বলে একটা হল আছে, সেন্টার ফর ড্রামা বোধহয়। সেই হলে ওনারা নিজেরা খরচা করে, বুক করে, লোককে ইনভাইট করে যে অনুপমের 12টা গান আমরা শোকেস করব। এই জিনিসটা কে দেয়? কেউ না। এবং তুই জানিস, তুই প্রফেশনাল জগতে, যে আননোন একটা লোকের জন্য অন্য লোকে টাকা স্পেন্ড করে সে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। এবং ব্যাঙ্গালোরে কত, ওটা আর কি বড় হল ছিল না, 40-50 জন বা 100 জনের ম্যাক্সিমাম। সেটাও তোমার কাছে অনেক। আরে আমি তো লোকই পাই না শোনানোর গান। এবার তো ওই কনসার্ট কি আমি কোনোদিন ভুলবো? এবং স্টেজে আমি একা ছিলাম না, অনেকে ছিল, আমার বন্ধু বান্ধবরা যারা আমার গান পছন্দ করতো, সবাই আমরা একসঙ্গে সমবেতভাবে আর কি আমার গানগুলোকে প্রেজেন্ট করেছিলাম। আচ্ছা, এই যে তোমার গানের কথা যখন উঠলো, তোমার নিজের ধরো একটা প্লেলিস্ট আছে, পুজো প্লেলিস্ট, তো হোয়াট আর দোজ 5 songs তোমার যেগুলো তোমার প্লেলিস্টে থাকবে বা থাকে? যেভাবে বলতে চাই যে কোন গানগুলো শুনলে আমার পুজো পুজো ফিল হয়, একটা গান খুব ডেফিনেটলি হচ্ছে হারিয়ে যাওয়ার গান। অফকোর্স, ওটা কিন্তু উমাতে রিলিজ হয়েছিল, ছবিটা বোধহয় জুন জুলাই বেরিয়েছিল, কিন্তু গানটা যখন আমি রচনা করেছিলাম 2008 সালে, সেটা বোধহয় একটা পুজোর সময় ছিল এবং পুজোর বিকেলটা আমার মনে পড়ে। আরেকটা গান হচ্ছে আমি আজকাল ভালো আছি, এটাও পুজোর সময় লেখা গান। ডেফিনেটলি আমাকে আমার মতো থাকতে দাও, কারণ ওটা আমার প্রথম পুজো রিলিজ। একদম। গত বছর বেরিয়েছে আমি সেই মানুষটার, গত বছর না, 2 বছর হয়ে গেছে, আমি সেই মানুষটার নেই, এবং ওটার সঙ্গে পুজোর একটা কানেক্ট আছে, ওটা রিলিজের জন্য। ম্যাজিকের মতো একটা বাক্স এসে হাজির হয়েছে আমাদের সামনে। দেখছি তুমি হয়তো প্যান্ডোরাস বক্স বলবে। এর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখলে হঠাৎ করে আমরা প্যান্ডেলে পৌঁছে যাই, হঠাৎ করে কাশবনের মধ্যে দিয়ে লোকজন ছুটতে শুরু করে। এই হচ্ছে বিষয়টা। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। আমি একটা করে জিনিস তোমার হাতে দেবো, তোমার চোখ বন্ধ থাকবে, তোমাকে গেস করতে হবে জিনিসটা কি, তারপর আমরা যখন রিভিল করব সেটার সম্বন্ধে একটা জিনিস আমি তোমায় জিজ্ঞেস করবো। ঠিক আছে? অলরাইট, ক্লোজ ইউর আইজ। হাত পাতবো? হ্যাঁ, অফকোর্স। চলো, বলো তো কি জিনিস এটা? ক্যাপ বন্ধু। হ্যাঁ, পুরো ফেলুদা মনে হচ্ছে তোমাকে, পাঞ্জাবি পরে একটা গরিবের ফেলুদা। ইস, একটা জিনিস বলো যেটা আমি এই পুজোয়, এটা আমার ভাবনা
যে আমরা কেন ক্যাপ ফাটাতাম তার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নেই। না না, শব্দ করতে মানুষ ভালোবাসে। বাজি যে কেন পারে, দুম করে একটা আওয়াজ হলো, লোকের বাপেরা কিছু করলাম, মজা আছে আর কি, বাচ্চারা তো পায়। এবং একটা বয়সের পর হয়েছে যে বাচ্চারা ক্যাপ বন্দুকে ফাটায়, তার চাইতে একটু বড়রা হাতে ফাটায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা দেয়ালে ঘষে ফাটানো, রাইট রাইট, বা অন্য পদ্ধতিতে। মোট কথা আর কি একটু বীরত্বের এটা এক্সিবিশন। তুমি কি করতে, মানে তুমি কি ক্যাপ আমি এক ফাটাতে? সময় মানে এত কিছু না ভাবেই প্রচুর ফাটিয়েছি ক্যাপ, রাইট, এবং হাতেও প্রচুর ফাটিয়েছি। চোখ বন্ধ। বলো এটা কি, একটু দেখো। কোন দিকে ধরবো সেটাই বুঝতে পারছি। এইটা একটা হ্যান্ডেল, একটা হ্যান্ডেল পেয়েছি। হ্যাঁ, হ্যারিকেন নাকি, না রেডিও বোধহয়। ইয়েস হ্যাঁ, ইয়েস, দ্যাট ইজ দ্য নেক্সট আইটেম অন দ্য পুজো নস্টালজিয়া বক্স। মহিষাসুরমর্দিনী শোনার এক্সপিরিয়েন্স তো বটেই, সঙ্গে আরেকটা জিনিস, তোমার গান যখন বেরোতে শুরু করলো দের ওয়ার রেডিও হিটস অলসো। তো এই দুটো শুনতে চাই। এক হচ্ছে মহিষাসুরমর্দিনী শোনার আর্লিয়েস্ট মেমোরি, এবং নিজের গান রেডিওতে শোনার এক্সপিরিয়েন্স প্রথমবার। মহালয়ার সময় রেডিও শোনাটা, এটা প্রত্যেকটা বাঙালি বাড়ির একটা ট্রেডিশনের মতন, বাঙালিরই ট্রেডিশন। হ্যাঁ, এবার আমি তো ছোটবেলায় মায়ের থেকে জেনেছি, ঠিক, কারণ মা দেখছি সকালবেলা 4টের সময় উঠে চালিয়ে দিচ্ছে। ঠিক, এবার আমি তখন ঘুমোচ্ছি, কিন্তু বাড়ির ঘরে আর কি আওয়াজ হচ্ছে, গান আসছে কোথা থেকে, মা তখন বোঝানোর চেষ্টা করছে যে এটা শুনতে হয় বা এটা, কিন্তু কোনোদিনই খুব একটা কিছু চাপিয়ে দেয়নি যেটা তোকে শুনতেই হবে, কিন্তু ওইটা এমন ভাবে চলতো যেগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে, একটা এনভায়রনমেন্ট তৈরি করা। হ্যাঁ, পরবর্তীতে হয়তো একটু বেলা করে উঠছি কিন্তু ইউটিউবে শুনে নিচ্ছি, এরকম একটা ব্যাপার ঠিক হচ্ছে। ঠিক। আর নিজের গান শোনার সত্যি মানে তুলনা নেই, কারণ এগুলো তো ভাবা যায় না আর কি। আমরা তো দেখ, আমি আর্টিস্ট হব এই ইচ্ছে তো ছোট থেকেই আছে, ঠিক, এবং অনেকেরই মধ্যে থাকে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি যে আমি হয়েছি, অ্যাকচুয়ালি যে আমার গান রেডিওতে বাজছে একদম প্রথম যখন হয়, আনবিলিভেবল। এবং জায়গাটা মনে আছে কখন শুনেছিলে, মনে আছে? মোস্ট প্রবলি বাড়িতেই শুনেছিলাম। আরে বাস। আচ্ছা, রেডিও নিয়ে তো কথা হলো, এবার তুমি স্বয়ং আমার সামনে আছো, পুজো আসছে, পুজোর আবহে আমরা আছি, তো পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসছো, এই হাতে গিটারটা না দিলে লুকটা কমপ্লিট হবে না। আচ্ছা, তো গিটারটা আমরা হাতে দিয়ে দেবো, তারপর তুমি একটা গান গাইবে। কিরকম হাত তালি দিলে গিটার আসতে পারে? তুমি বলো গিটার, বলে হাত বাড়াও, বেরিয়ে গিটার, থ্যাংক ইউ। তুমি কি আবার গিটার চেঞ্জ করেছো? না না, এটা আমার পুরনো গিটার। এইটা তোমার পুরনো গিটার, রাইট, ওকে। বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে, আমি দূর প্রবাসে পড়ে রই, জানি না কবে কিভাবে জড়িয়ে গেছি, ভাবি এবার নিজেকে ছাড়াবই, এখনো বুকে সেই নদী বয়ে চলে, আর কে যেন শোনায়, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে। আচ্ছা, এটা দুটো জিনিস আছে, এটা বাইরে একটা মোড়ক আছে, তার ভেতরে কিছু জিনিস আছে। তো তোমাকে হাতটার আমি এইভাবে দিয়ে দিলাম। শালপাতা, শালপাতা, শালপাতার ভেতরে কি রে, ফুচকা মনে হচ্ছে। ইয়েস, আরে ফাটাফাটি ব্যাপার। অ্যাবসলিউটলি রাইট। পুজোর সময় আমাদের খাওয়া দাওয়ার তো একটা বিপুল পরিবর্তন হয়। আমি এটা জানি যে ইউ আর ভেরি কনসিয়াস অফ হোয়াট ইউ ইট। সে তো আজকাল হয়েছে, আগে এতটা আগে ছিল না। আচ্ছা, তাই? ছোটবেলায় তো টিং এ রোগা ছিলাম, তখন মনে হতো যে কিছু খেয়ে আর কি ওজনটা ওই বাড়ায়, যেটা সব মা দিদারা বলে যে লোহা খেলে লোহা হজম হয়ে যাবে যে সময়টা। ঠিকই। তো তোমার পুজোর স্ট্রিট ফুড খাওয়া বা ফুচকা খাওয়া এখন সুযোগ হয় কিনা, আর তুমি ভালোবাসো কিনা, নাকি ইউ স্টিক টু ইয়োর ডায়েট? না না না, ফুচকা দেখ, আমার ডায়েট যাই থাকুক না কেন, আমি কিন্তু মানে উল্টোপাল্টা খাবার প্রচুর খাই। যেমন আমার স্ট্রিট ফুড খেতে ভীষণ ভালো লাগে, মানে ভেলপুরি, দহি পাপড়ি চাট, যেটা আর কি একটু মারবাড়ি খাবার আর কি, একটু দই দিয়ে দেয় না, রাইট রাইট, ওগুলো ভীষণ ভালো লাগে। ফুচকা খেতে ভীষণ ভালো লাগে, দই ফুচকাটাও কলকাতায় খুব ভালো, দই ফুচকাও খুব ভালো লাগে। রোল, আহা, আমি রোলের তো নেশাটা। এগ না চিকেন, না এগ চিকেন? এগ চিকেন, এগ মাটন, যা বলবি আর কি। শুধু এগ রোল, হ্যাঁ সেটাতেও আছে। ওয়ার্কস। মুভিং অন, চোখ বন্ধ। এইটা একটু ডিফিকাল্ট হলেও হতে পারে।
দেখো বাবা, পূজাবার্ষিকী কি মনে হচ্ছে? হ্যাঁ, বোঝাই উচিত ছিল, লেখক মানুষ। এগুলো তো মানে কি বলবো, এখনো ভীষণ ভীষণই কাছে। হ্যাঁ হ্যাঁ, যখনই মানে মানুষ উৎসবকে ঘিরে, এই শারদ উৎসবকে ঘিরে এত কিছু অ্যাক্টিভিটি হয় আর ঠিক। এবং নিজেকে প্রকাশ করার বা মানুষকে আনন্দ দেওয়ার একটা সমবেত চেষ্টা, এবং সেটারই চেষ্টা হচ্ছে একটা পূজাবার্ষিকী, যেখানে গান বলছি যেখানে কবিতা, গল্প, উপন্যাস সব মিলিয়ে, ফ্যাশনও থাকে, ফ্যাশন অ্যাবসলিউটলি, সবকিছু মিলিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যায় এবং সবাই মুখিয়ে থাকে। মুভিং অন, চোখ বন্ধ, দ্য লাস্ট আইটেম অন আওয়ার লিস্ট, এই না, এটা বুঝতে পারবে, এটা তো ধনুচি। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে তোমার কাছে, তুমি ডিপ্লোম্যাটিক হতে পারবে না। আমি তোমাকে কয়েকজনের নাম বলবো, তাদের মধ্যে তোমার মনে হয় কারা সবচেয়ে ভালো ধনুচি নাচ করতে পারবে বা পারে? আচ্ছা, দেব, আবির, অঙ্কুশ নাকি পরমব্রত? মানে কারা পারে করতে? পারে বা পারবে তোমার মনে হয় যে খুব ভালো করতে সবাই পারবে? পারবে মনে হয়। বেশ, এবার এই প্রশ্নটা, আরেকটা খুব মজার প্রশ্ন দিয়েছে এখানে আমাদের টিম, বলছে যে তোমায় যদি ধরো একটা ধনুচি নাচ করতে হয় অ্যান্ড ইউ ওয়ান্ট আ পার্টনার, ইউ ক্যান অনলি চুজ ফ্রম 3 অ্যাক্ট্রেসেস, তুমি কাদের সঙ্গে করতে চাইবে ধনুচি নাচ? মানে আমার কোনো মানে সেরকম প্রবলেম নেই আর কি, আচ্ছা, যার সাথে বলবি করব আমি। কিন্তু আমি ব্যাপারটা হচ্ছে যে ধনুচি নাচটা আমি ভালো পারি না। আচ্ছা, একবারও করোনি কোনোদিন? একবার হয়তো মানে বন্ধুরা বলেছে সবাই করছে আর কি, বাট আমি ঠিক অতটা মানে ফ্রি হতে পারি না। আমার ওই একটা স্টেজ লাগবে, একটু স্পটলাইট, আর অডিয়েন্সটা অন্ধকার। ব্যাপারটা হচ্ছে আমার হাতে না গিটারটা বেশি মানায়, ধনুচিটা অতটা মানায় না। এক্সেলেন্ট। পুজোর নস্টালজিয়াতে স্মৃতি নিয়ে আমরা কথা বললাম, ছোটবেলার পুজো, তোমার ব্যাঙ্গালোরের পুজো, পুজোর খাওয়া দাওয়া হলো। পুজোর তো আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে সাজ, পোশাক, নতুন জামা। সেটা যে শুধু নিজের জন্য তা তো না, সে তো পরিবারের জন্য ইয়ে দেওয়া হয়, কেনা হয়, আমরা পাই, এটা একটা আমাদের ট্রেডিশন। তো আমার কাছে কিছু প্রশ্ন আছে, যেমন ধরো পুজোতে তোমার মাস্ট আউটফিট কি, মানে যেটা তুমি পরবেই? পুজোতে পাঞ্জাবি আমি এমনিও পরি, পুজোতে তো ডেফিনেটলি পরি। একদম। এনিথিং এলস পাঞ্জাবি ছাড়া? বোঝার চেষ্টা করি যে আজকাল কি চলছে, কোরিয়ান ফ্যাশনটা কিরকম চলছে, রাইট রাইট, ওটা কি আমাকে স্যুট করবে কিনা। হ্যাঁ, তবে ইদানিং আমাকে একজন সাহায্য করে খুব বেশি, সেটা আমার স্ত্রী। আহা, অফকোর্স। প্রস্মিতার দেখি ফ্যাশন সম্বন্ধে আমার চাইতে অনেক বেশি ধারণা, একদমই একদমই, এবং ও আমাকে অনেক গাইড করার চেষ্টা করে, যেগুলো সম্বন্ধে আমি অতটা ওয়াকিবহল নই আর কি। আচ্ছা, আমি কয়েকজন বিখ্যাত অভিনেত্রীর নাম বলবো, তার মধ্যে তোমাকে বলতে হবে যে শাড়িতে সবচেয়ে বেশি গর্জিয়াস কাকে লাগবে। এরকম এই কম্পারেটিভ অ্যানালিসিস গুলো কেন? প্রবলেমে ফেলার জন্য, ঝামেলা করার জন্য। একদম, এটা এমনি ঝামেলা বাওয়াল দেওয়ার কিছু না। উত্তর হবে সবাই। হ্যাঁ, তাহলে আমি বলছি, তাও মিমি চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, নুসরাত জাহান, শ্রাবন্তী নাকি রাইমা সেন? সবাই। ডিপ্লোম্যাটিক্যালি এড়িয়ে গেলেন অনুপম রায়। ওকে, এটা আরও তুমি এড়িয়ে যাবে। তোমার কাছে বাঙালি মেয়েদের আইডিয়াল দুর্গাপুজোর লুক কি? খুব লোপ্পা একটা বল দিয়েছি, তুমি 6 মারো এই প্রশ্নে। দেখ, বলিউড ছবি তো একটা এস্টাবলিশ করেছে মোটামুটি, লাল পাড় সাদা শাড়ি। প্রত্যেক বাঙালি মেয়ে যে রোজ লাল পাড় সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায় পুজোর দিন আমি জানি না। আর সবার লম্বা চুল, সবার বিরাট বেনুনি, আর ওরকম একটা পোশাক। বাট এনিওয়ে, মানে পুজোয় বাঙালি চিরদিনই একটু এগিয়ে খেলে, এগিয়ে ভাবে আর কি। আচ্ছা, সুতরাং পুজোয় যে শাড়ি পরতেই হবে মেয়েদেরকে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক ঠিক। আচ্ছা, তুমি যে বললে যে ফ্যাশন সম্বন্ধে তুমি সেরকমভাবে ওয়াকিবহাল নাও, তোমার কি ইন্টারেস্ট আছে মানে ট্রেন্ডস ফলো করা? ডু ইউ নো হোয়াট ইজ হ্যাপেনিং, নাকি একদম ওটা ব্ল্যাঙ্ক চ্যাপ্টার, ওটা ঢুকতেই চাও না তুমি? না ঢুকতে পারলেই ভালো, কিন্তু আমার সমস্যা হয়ে গেছে আমার প্রফেশন। মানে আজকাল একজন সঙ্গীত শিল্পী, সে একটা ফ্যাশন স্টেটমেন্টও বটে। অবশ্যই এটা একটা মানে আননেসেসারি বার্ডেন। মানে এটা হেমন্ত মুখার্জি মান্না দেখে এটা ভাবতে হয়নি, কিন্তু আজকের প্রজন্মের আর্টিস্টদের সেটা একটা পারফরমেন্স। হ্যাঁ, সেটা মানে পুরো ব্যাপারটা নিয়ে একটা প্যাকেজ হয়ে দাঁড়িয়েছে। তো যে ইউথ জামা কাপড় দেখে জাজ করে আর্টিস্টকে আর কি, যে এই কিরকম আর্টিস্ট, মানে তারা গানটা শোনেইনি, তার ও আর
মানে অর্ধেকের ওপর বেশি, মানে পুরো ব্যাপারটা আর কি এত ডাইলিউটেড, রাইট, যে কোনটা মিউজিক কোনটা ফ্যাশন সব মিলিয়ে এমন একটা স্টেটমেন্ট যায় আর কি, ম্যাশন হয়েছে ব্যাপারটা, যে উই হ্যাভ টু বি অ্যাওয়্যার, না হলে ইটস আ প্রবলেম। পুজোর ম্যাগাজিন এবং ইমোজিগুলো দিয়ে দিয়েছি অনুপম রায়ের হাতে। আমার কিছু সিচুয়েশনস রয়েছে, সেগুলো অনুযায়ী অনুপম দা ইমোজি, তুমি কি ইমোজি ব্যবহার করো? খুব না, প্রচন্ড প্রচন্ড, মানে আচ্ছা প্রচন্ড বলাটা উচিত হবে না, মানে ডিসেন্ট আর কি। আচ্ছা ডিসেন্ট, বেশ, ওকে। পুজোর অষ্টমীর ভোগে যদি খিচুড়ি না থাকে, পারফেক্ট। আচ্ছা, তোমার কাছে একটা আইডিয়াল পুজো প্ল্যাটারে কি কি থাকা উচিত? মানে তুই এটা কি ভোগের প্ল্যাটার বলছিস? সেটা তোমার উপর, তুমি যেরকম ভাবে সাজাবে। ভোগের প্ল্যাটার যদি হয় তাহলে খিচুড়ি থাকুক, 3-4 রকমের ভাজা থাকুক, আহা, একটু বেগুনি, মানে একটু পাঁপড় ভাজা, ওরে বাবা, চাটনি, পায়েস, এবার তো তারপরে হ্যাঁ মিষ্টির দিকে যেতেই হবে, একটা রসগোল্লা, একটা সন্দেশ আর একটু দই। আরে বাবা, পুজো এসে গেছে কিন্তু তুমি বাড়ি যাওয়ার ছুটি পাওনি। একদম পারফেক্ট। এটা আবার অন্যভাবে ইউজ করা যায়, সেটা আমরা পরে করব। দেখছিলাম। হ্যাঁ, এটা নিশ্চয়ই বেশ কয়েকবার হয়েছে তোমার সঙ্গে, যেটা আমরা কথাটা বলছিলাম একটু আগে। প্রথমবারই হয়েছে অ্যাকচুয়ালি, তারপরে তো আর ছুটির কোনো অসুবিধা নেই, অসুবিধা হয়নি। এবং তার পরবর্তীতে 2010-এর পর থেকে আমি বাড়িতে খুব একটা থাকতেও চাই না, কারণ আমার প্রবাসের পুজো কাটাতেই এখন বেশি ভালো লাগে। হ্যাঁ, এখন ব্যাপারটা হয়েছে যে পুজোর সময় যেহেতু কাজ থাকে এবং সেখানে পারফর্ম করার থাকে, যে আমাকে বাসবে ভালো, যে আমাকে বাস ভালো, আমরা প্রথমেই বলে দিয়েছি বিষয়টা। আচ্ছা, স্টেজে উঠেছো, প্রচণ্ড দারুণ অনুষ্ঠান হচ্ছে, মধ্যিখানে তুমি গানের লাইন ভুলে গেছো, এবার এক্ষেত্রে গানটা নিজেরই লেখা, এরকম হয়েছে প্রচুর, কিন্তু আমরা থামি না। আর বুঝতেও দাও, এটাই মনে হয় প্র্যাকটিস করার, রিহার্সাল করার একটা বড়। আমিও সিনিয়র আর্টিস্টদের সাথে এই নিয়ে আলোচনা করেছি যে আচ্ছা তোমাদের এত গান তোমরা যখন কি হয়, সবারই একই উত্তর থাকে, কেউ থামে না, চালিয়ে যায়, চালিয়ে যাও। কারণ ভুলে দাঁড়িয়ে গেলে আরো সমস্যা। তো ধরো তোমরা তো বুঝতে পারো, বা তুমি যখন বুঝতে পারছো যে একটা গন্ডগোল হচ্ছে, তুমি প্রথম কার দিকে তাকাও? আমি নবারুণের দিকে তাকাই সবার আগে, কারণ বাকিরা অতটা লিরিকটা মন দিয়ে শুনছিল কিনা জানি না, যেহেতু হারমোনি করে, ওকে তো শুনতে হয়। এবার আমি যদি মেন লাইনটা ভুল গাই, ও তো হারমোনিটাও কি গাইবে তখন আর কি। ঠিক। কিছু স্পেশালি কিছু জায়গা আছে, এক্সাম্পল দিয়ে বলি, যে বসন্ত এসে গেছে গানটা, সেই বসন্ত এখন অনেক দামি, তোমার কাছে আমার কাছে তোমার। এবার আমি যদি তোমারের বদলে আমারটা আগে বলে দিই, ও যদি ওখান থেকে তোমারটা বলে, তাহলে তো ম্যাচ করবে না, যার ফলে আর কি ওটা হতে থাকে। বেঁচে থাকার গান তো অনেক সময় ভুল হয়, আচ্ছা, গাওয়ার সময়। আর আরেকটা হয় যে আমার কিছু গানগুলো যখন আমি লিখেছিলাম সেটাই ছিল আদি লিরিক, সেগুলোই হচ্ছে অরিজিনাল লিরিক, পরে যেগুলো সিনেমায় বেরিয়েছে সেগুলো হচ্ছে চেঞ্জ লিরিক। রাইট। এবার আমি লিখেছিলে যদি বেঁচে দিতে বলে পিয়ানো, বাঁশি, গিটার, যদি ফেলে দিতে বলে, হ্যাঁ, সেইটা সেই জায়গাগুলো চেঞ্জ হয়ে যায়। এবার আমি যখন অরিজিনালটা গাই, অডিয়েন্স ভাবে যে আমি ভুল লিরিক গাইছি, কারণ ওরা তো ওটা শোনেনি, ওটা আমার অ্যালবামের গান আর কি। ঠিক। এবার অবভিয়াসলি সিনেমার গান অনেক বেশি জনপ্রিয় হয়েছিল অ্যালবামের থেকে, ওই লিরিকটার সঙ্গে তো ওরা পরিচিত না একদম। আরেকটা, এটা যদিও হওয়াটা একটু মুশকিল, পুজোয় তুমি বেরোবে, এদিকে নতুন জামা একটাও খুঁজে পাচ্ছ না। পারফেক্ট। নতুন জামা কি পাও এখনো গিফট হিসেবে, না এখন তুমি নতুন জামা দাও? এখন বাড়ির বড়রা বুঝে গেছে যে যাই দেওয়া হবে ছেলের পছন্দ নাও হতে পারে। আচ্ছা, ফান্ডটা দেয়, গো বাই ইয়োরসেলফ, একটা গিফট কার্ড বা কিছু। ভেরি নাইস। আর তুমি মানে ডু ইউ লাইক বাইং ক্লোথস ফর আদার পিপল, মানে তুমি কি সেটা করো সময়? আমার আদার পিপল বলতে আমার খুব ভাল লাগে বাড়ির কারোর জন্য কিনতে, কিন্তু ওটাতেও আবার পছন্দের ব্যাপার আছে। ঠিক। মা ভীষণ খুঁতখুঁতে। আচ্ছা। এবার আমি যেগুলো দিই নর্মালি পছন্দ হয়ে যায়, আর মাকে দিলেই মা বলবে যে আমার এত আছে, এগুলোই পড়া হয় না, আবার তুই আর একটা কেন কিনলি, এই এরা মহা সমস্যা হয়। কিন্তু আমার গিফট দিতে ভালো লাগে, আমার শাড়ি কিনতে ভালো লাগে। দেখি প্রশ্নটার কপালে কি আছে এবার। রাইট। আমি দ্যাট ব্রিংস মি টু মাই লাস্ট সিচুয়েশন, যে হঠাৎ করে রাত্রির বেলা প্রিয় মানুষের সঙ্গে প্যান্ডেল হপিংয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, সুযোগ পাওয়া গেছে। হোয়াট ইজ দি ইমোজি ইউ উড ইউজ? মানে 2010-এর আগে আমি হলে
কিন্তু তখন প্রিয় মানুষ পাওয়া যেত না। এখন সময় পাওয়া প্রিয় যায় মানুষ আছে, হ্যাঁ, কিন্তু এই সুযোগটা হবে না। তুমি কি রাত্রিরেও বেরোতে পারো না? মানে অনেক রাত্রিরে, মানে অনেক সেলিব্রিটিরা করেন যে একটু ধরো হুডি পরে চশমা টশমা পরে গিয়ে ঠাকুর দেখে এলো। তুই নিজে ট্রাই করিস? আমার অত কিছু হয় না, আমি দিনের বেলা সবার মধ্যে গিয়ে ভিড়ের মধ্যে গিয়ে দেখি, বাট আই আন্ডারস্ট্যান্ড দ্যাটস এ প্রবলেম। যেহেতু রাত নিয়ে কথা উঠলো, দেখুন পুজোর সময় আমাদের তো একটা অভ্যেস পরিবর্তন হয়। যে বাঙালি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সে কিন্তু সারা রাত জেগে ঠাকুর দেখে, সারা রাত ধরে হাঁটে, এবং সেই কটা দিন কেউ যদি কানের কাছে এসে বলে যে এখন অনেক রাত, তখন কিন্তু আমরা সেই কথা শুনি না। কিন্তু সেই কথাই যখন গান হয়ে যায় তখন শুনতে খুব ভালো লাগে। বুঝতেই পারছো আমি কোন দিকে যাচ্ছি। গিটার। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানে কলি পাখার লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। দেখছেন পুজো ম্যাগাজিন, আমি সোমক, সঙ্গে অনুপম রায়। আমাদের নেক্সট সেগমেন্ট ইজ সামথিং কল্ড পুজো বিঙ্গো কার্ড। বুঝিয়ে দে। আচ্ছা, বিঙ্গো তুমি আগে খেলেছো কিনা জানি না। বিঙ্গো এক ধরনের খেলা যেখানে একটা এরকম এই ছকের মধ্যে লেটার থাকে, নাম্বার থাকে, এইগুলো গেস করে করে যে তাড়াতাড়ি গেস করতে পারবে বা বলতে পারবে সে জিতে যায়। মানে এর সঙ্গে একটা, মানে ধরো একটা মনিটারি ভ্যালুও থাকে অনেক সময়। হ্যাঁ, এখানে ইন্সপায়ার করলি। হ্যাঁ, বাট আজকে আমাদের মনিটারি ভ্যালু, আজ শুধু বুক ভরা ভালোবাসা রয়েছে আমাদের। কিন্তু আমি কয়েকটা লেটার বলবো, তুমি লেটারগুলো আইডেন্টিফাই করে ক্রস করবে, এবং প্যারালালি আমি তোমাকে একটা জিনিস করতে বলবো তার সঙ্গে, বা একটা প্রশ্নের উত্তর দিতে বলবো। পুরোটা করার জন্য তোমার 5 সেকেন্ড টাইম আছে। ওকে। এই 5 সেকেন্ডে যদি তুমি ব্যাপারটা না করতে পারো, তাহলে নিচে মানে দ্য কোয়েশ্চেন বিকামস আ লিটল মোর ডিফিকাল্ট। ওকে, হ্যাঁ, ঠিক আছে। মানে এমসিকিউ উত্তর না দিতে পারলে লং কোয়েশ্চেন উত্তর দিতে হবে, এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, রেডি? আর ফার্স্ট লেটার ইজি, এ। ওয়্যার ইজ এ? প্রথমেই আছে। হ্যাঁ, ক্রস করে দাও। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এ দিয়ে তোমার 3টে গান। আমাকে আমার মতো থাকতে দাও, ইয়েস। আমি আজকাল ভালো আছি, ইয়েস। টাইমস আপ। ওকে ওকে, আমরা কি তাহলে পরের মানে ডিফিকাল্ট প্রশ্নটা করব? 3টে প্রশ্ন করা খুব মানে অন্যায়। হ্যাঁ, এখানেও 3টে আছে। ইন্ডাস্ট্রিতে তোমার কোন 3টে সিঙ্গার অন্যদের থেকে বেশি ফেভারিট, মানে অন্যদের থেকে বেশি পছন্দ কোন 3টে সিঙ্গার? এই জন্য ডিফিকাল্ট এটা, এই প্রশ্নটা। কিশোর কুমার, মোহাম্মদ রফি, দারুণ, এক্সিলেন্ট, মান্না দে। ব্যাস, কি বলবে বলো। আচ্ছা, অল রাইট, ওকে, মুভিং অন। নেক্সট লেটার, লুক ফর দ্য লেটার ডি। পেয়েছি, ক্রস করে দাও। প্রশ্ন হচ্ছে একটা পারফেক্ট ডেটের জন্য তোমার কোন 3টে গান তুমি সাজেস্ট করবে? এখন অনেক রাত, হারিয়ে যাওয়ার গান, ভালোবেসে বাসনা। পারফেক্ট, অল রাইট, ঠিক আছে। আর কঠিন প্রশ্নের দিকে গেলাম না। মুভিং অন টু দ্য নেক্সট লেটার, এফ। এটা কি এমন কঠিন কাজ? একটা লেটার বলবি, এটা খোঁজা, ব্যাস, এটা ক্লাস 1 এর বাচ্চাও পারবে। ওই জন্যই তো বিঙ্গো এত পপুলার। আচ্ছা, প্রশ্নগুলো তো কোনো মানে 3টে ফিমেল সিঙ্গার যার সঙ্গে তোমার ডুয়েট আছে। ইমনের সঙ্গে ডুয়েট আছে, শ্রেয়ার সঙ্গে ডুয়েট আছে, প্রস্মিতার সঙ্গে ডুয়েট আছে। ব্যাস, ফ্যান্টাস্টিক। ওকে, নেক্সট ওয়ান, ফাইন্ড দ্য লেটার জি। আরে একদম ভার্টিক্যালি একদম। অনুপম রায়ের কাছে কোন গানগুলো অ্যাকচুয়ালি বেঁচে থাকার গান? নিজের গান নাও হতো। হ্যাঁ, নিজের গান তো একদমই বলবো না। আমার প্রথম দিকে শোনা 90-এর দশকের কিছু জীবনমুখী গান হচ্ছে আমার সবচেয়ে বেঁচে থাকার গান। পারফেক্ট। লাস্ট লেটার, ওয়্যার ইজ দ্য লেটার বি? আবার নিচেই। পারফেক্ট। ভালোবেসে বাসনা, কমপ্লিট দ্য সেন্টেন্স। দাও না ধরা কেন বলো। ব্রিলিয়েন্ট, পারফেক্ট। এটা গাইতেও হবে? হ্যাঁ।
ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল, ফাল্গুন হাওয়াতে ছন্ন ছাড়া দিশে হারা, আমি নেই সে দলে ফালতু প্রেম করে যারা, ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো। এটা সৃজিতদার ছবি তো? ঠিক। দারুণ গেয়েছিস, খুব ভালো, ভেরি নাইস। এখানেও একটা লিরিকের পাল্টালো, আমি প্রেম লিখেছিলাম, সৃজিত ওটাকে পরে ফ্লার্ট করে দিয়েছে, ফালতু ফ্লার্ট করে যারা। এবার স্টেজে গাওয়ার সময় অনেক সময় আমি অরিজিনালটা গেয়ে ফেলি। হ্যাঁ, ভুল গাইলো অনুপম, ভুল গাইলো না, চেঞ্জ করে দিয়েছি একবার, সেটা হবে না। খুব মজা হলো, যেটা আমরা যখনই তুমি আর আমি আড্ডা মারতে বসি সেটা তখন হয়, আমার তোর সঙ্গে দেখা হলেই মজা হয়। এবং এই মজাটাই আমাদের পুজোর ম্যাগাজিনের আমরা একদম অবিচ্ছেদ্য অঙ্গ। যতটা সম্ভব মজা, আড্ডা, পুরোনো দিনের কথা, এগিয়ে যাওয়ার কথা, ভালো থাকার কথা, এইসব কথা আমরা বলছি। আজকে আমার গেস্ট অনুপম রায়, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, এবং তোমার পুজো খুব ভালো কাটুক। আর যাওয়ার আগে দর্শকদের জন্য তোমার যদি কোনো মেসেজ থাকে। সবার পুজো যেন দারুণ কাটে এবং কাটতেই থাকে। নমস্কার। পুজো আসছে, ও এটা ছাড়া পুজো হয় না। Yes! গলার অবস্থা খুব খারাপ আছে আমার। এটা চোখের মধ্যে ভালোবাসা। এইটা হচ্ছে প্রেম, পুজোর প্রেম। কাউকে দেখে একটা ভালো লাগলো, বেশ সুন্দর দেখতে, ব্যাপার হবে। তো খুব শান্ত বাচ্চা ছিলাম। আচ্ছা, এটা কি সার্কাস্টিক্যালি? হ্যাঁ, একদম। এটা বুঝে যাবে দর্শক। ফুলটা ঠাকুরের গায়ে না দিয়ে অন্য কারোর গায়ে দিচ্ছি, করছি। আচ্ছা। হ্যাঁ, এগুলোও হতো। ভালোবাসা ছাড়া আমার মনে হয় জীবন চলতে পারে না। এই ও আচ্ছা, চোখ বন্ধ করে চালিয়ে দিয়েছে।